স্ক্রিন ভিজিবল তো? আচ্ছা। হুম। তো আজকে একটা বেসিক ক্লাস, যেটার থেকে একটা দুটো কোয়েশ্চেন মাঝে মাঝে চলে আসে। সেটা হচ্ছে সোর্সেস অফ পপুলেশন ডেটা, আর আরেকটা হচ্ছে পপুলেশন স্ট্যাটিস্টিক্স। পপুলেশন স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে ওই মেজার্স অফ পপুলেশন গুলো, এবং সোর্সেস অফ পপুলেশন ডেটা হচ্ছে যে বিভিন্ন জায়গার থেকে আমরা পপুলেশন ডেটার ব্যাপারে জানতে পারি। তো ইন্ট্রোডাকশন টু পপুলেশন ডেটা, বেসিক্যালি কেন পপুলেশন ডেটা ইম্পর্টেন্ট? কারণ পপুলেশন ডেটা বেসিক্যালি রেকর্ডস দ্য বার্থ অ্যান্ড ডেথ রেট, মাইগ্রেশন প্যাটার্ন, এজ, জেন্ডার, ম্যারিটাল স্টেটাস, religion, literacy levels, language spoken, and occupations. It gives a holistic idea about our society. That is the reason why census is like termed as a holy book for us, for any demographer, for any population geographer, for any human geographer. কেন? কারণ এই পপুলেশন ডেটা যেইগুলো আছে সেটা দিয়ে আমরা ইকোনমিক, সোশ্যাল, কালচারাল এবং পলিটিক্যাল ডেভেলপমেন্টের রাস্তাটা, ওয়েটা আমরা বুঝতে পারি। তো any particular country which wants to grow, which wants to make its status better, তারা পপুলেশন ডেটার উপরেই রিলাই করে। In fact, there is a particular index, not one particular index, there are several different index যেইগুলো এই পপুলেশন ডেটার উপরে বেস করে হয়। One of the very popular index is HDI. HDI তে লাইফ এক্সপেক্টেন্সি থাকে, HDI তে অকুপেশন থাকে, লেভেল অফ এডুকেশন থাকে। এই পার্টিকুলার তিনটে এলিমেন্ট থাকে। এই এলিমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে একটা পার্টিকুলার কান্ট্রির হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিরকম। তো এরকম আরো অনেক ইন্ডেক্স আছে যেইগুলো পপুলেশন ডেটা ইউজ করে, and that is one of the reason why population data is important. Enumeration is important in a country. টাইপস অফ ডেটা কিরকম হয়? প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা। আচ্ছা, কেউ যদি কিছু বুঝতে না পারো আমাকে প্লিজ স্টপ করিয়ে জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? অ্যান্ড বাই চান্স যদি আমি মানে লেফট হয়ে যাই, প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে একবার লিখে দিও যে আমি লিভ হয়ে গেছি কিংবা এরকম কিছু। তো হ্যাঁ, তো টাইপস অফ ডেটা, এটা তোমরা সবাই জানো, তোমরা সবাই হয়তো এক্সকারশনে গেছো, তোমাদের এক্সকারশন হয়েও গেছে হয়তো। প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে গিয়ে যে ডেটাটা তুমি ফার্স্ট হ্যান্ড কালেক্ট করছো, নিজে গিয়ে তোমার নিজে কোয়েশ্চেনের প্রিপেয়ার করছো, কোয়েশ্চেনের প্রিপেয়ার করে তুমি নিজে কালেক্ট করে আনছো। তো আমাদের জন্য, কিংবা যখন তুমি পপুলেশন জিওগ্রাফি পড়ছো, ইটস নট পসিবল যে তুমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে নিজে কালেক্ট করছো, রাইট? কিন্তু সেন্সাস সেটা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা করে দিচ্ছে তোমাকে, কিংবা যে কোনো দেশেই যেখানে সেন্সাস হচ্ছে সেইটা করে দিচ্ছে, কিংবা রেজিস্ট্রেশন যেগুলো হচ্ছে, সার্ভিস যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ফার্স্ট হ্যান্ড ডেটা কিংবা প্রাইমারি ডেটার মধ্যে আমরা ফেলি। আর সেকেন্ডারি ডেটা কি হয়? যেগুলো আমরা যে কোনো বই ঘেটে পাচ্ছি, কিংবা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে আমরা কালেক্ট করছি। এক্সকারশনে যাওয়ার সময়ও, তার আগেও আমরা অনেক জিনিস গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে কালেক্ট করি। তো সেইগুলো আমাদের সেকেন্ডারি ডেটার মধ্যে পড়ে, যেগুলো আমরা আমাদের রিপোর্ট যেটা বানাই সেটার মধ্যে ইউজ করি। তো আমার মনে আছে সিক্সথ সেমিস্টারে, আমি জানি না এখনো সেই সেম সিলেবাসটা আছে নাকি, সিক্সথ সেমিস্টারে আমাদের একটা রিপোর্ট বানাতে হয়েছিল যেটা সেকেন্ডারি ডেটার উপরে বেস করেছিল। পুরো ডিজাস্টার ম্যানেজমেন্টে ছিল এই কাজটা। তো পুরোটাই সেকেন্ডারি ডেটার উপরে ছিল, এবং সেখানে আমরা বিভিন্ন রকমের গভর্নমেন্ট অর্গানাইজেশনস থেকে ডেটা কালেক্ট করে করে ওটা বানিয়েছিলাম। সো প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, আই ডোন্ট থিঙ্ক যে তোমাদের বেশি বোঝানোর দরকার আছে এটা। আচ্ছা, এইগুলো হচ্ছে গিয়ে সেই সব প্রাইমারি ডেটা যেগুলোকে বিভিন্ন দেশ ইউজ করে
এবং একটা দেশের মধ্যে বিভিন্ন জিনিসের এনিউমারেশনের জন্য ইউজ হয়। তো সেগুলো হচ্ছে সেন্সাস, ভাইটাল রেজিস্ট্রেশন, স্যাম্পল সার্ভে, অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডস। তো আমরা এক একটা দেখবো এবার। আচ্ছা, এটাতে আমি পরে আসবো। প্রথমে হচ্ছে সেন্সাস। সেন্সাস আমরা সবাই জানি, কিন্তু সেন্সাসের একটা পার্টিকুলার ডেফিনেশন আছে। তো অ্যাকর্ডিং টু ইউএন, সেন্সাসের ডেফিনেশন হচ্ছে গিয়ে টোটাল প্রসেস অফ কালেক্টিং, কম্পাইলিং, ইভ্যালুয়েটিং, অ্যানালাইজিং অ্যান্ড পাবলিশিং demographic, economic and social data pertaining at a specified time. Specified টাইমটা কি? আমাদেরও একটা স্পেসিফাইড টাইম আছে। কি সেই স্পেসিফাইড টাইম? 10 years to all person in a country or a well defined territory. একটা পার্টিকুলার কান্ট্রির মধ্যে হচ্ছে একটা স্পেসিফাইড টাইম আছে। কি কি ডেটা কালেক্ট করা হচ্ছে? ডেমোগ্রাফিক, ইকোনমিক, সোশ্যাল, অ্যান্ড প্রসেসটা কি সেটার? কালেক্ট করা হচ্ছে, কম্পাইল করা হচ্ছে, ইভ্যালুয়েট করা হচ্ছে, অ্যানালাইজ করা হচ্ছে আর পাবলিশ করা হচ্ছে। এটা আমি কেন এত স্ট্রেস দিয়ে বলছি, কারণ এনটিএর কয়েকটা টাইপ অফ কোয়েশ্চেন থাকে যেখানে এনটিএ বলে দেয় যে এই সবকটা প্রসেস দিয়ে দিল, ঠিক আছে, প্রসেস দিয়ে বলবে যে সেন্সাস ডেটা করার জন্য, সেন্সাস ডেটা কালেক্ট করার জন্য এই পার্টিকুলার প্রসেসগুলো ইউজ করা হয়, এবার তুমি অ্যারেঞ্জ করো যে কোনটার পরে কোনটা করা হয়। তো পরপর পরপর দিয়ে দিল, প্রথমে কম্পাইল দিল, তারপরে পাবলিশ দিল, ইভ্যালুয়েট দিল, অ্যানালাইজ দিল, কালেক্টিং দিল। এবার তোমার নিচে আবার সবকটা ঠিকঠাক করে, মানে একটা অপশন ঠিক করে দেওয়া আছে এবং বিভিন্ন ভুল অপশন দেওয়া আছে। তো তোমাকে ঠিক করে দেখাতে হবে যে কোন অপশনটা ঠিক এবং কোন অপশনটা ভুল। তো তাই জন্য এই ইয়েগুলো ইম্পর্টেন্ট। কালেক্টিং, কম্পাইলিং, ইভ্যালুয়েটিং, অ্যানালাইজিং, পাবলিশিং। বসে বসে মুখস্থ করতে হবে না, ইফ ইউ হ্যাভ দ্য কমন সেন্স ওটা হয়েই যায়। যে পাবলিশ আমি লাস্টেই করবো, অবভিয়াসলি আমি কালেক্ট না করে পাবলিশ করতে পারবো না। কম্পাইল আমি কালেক্ট না করে করতে পারবো না। ইভ্যালুয়েট, অ্যানালাইজ, অ্যানালাইজ আমাকে অবভিয়াসলি কালেক্টিং, কম্পাইলিং অ্যান্ড ইভ্যালুয়েট করেই করতে হবে। তো দিস ইজ আ টাইপ অফ কোয়েশ্চেন উইচ এনটিএ গিভস। আচ্ছা, সেন্সাস ডেটা কালেক্ট করার দুটো মেথড আছে। একটা হচ্ছে ডি ফ্যাক্টো মেথড আর আরেকটা হচ্ছে ডি জুর মেথড। এটা একটু অ্যাডভান্সড, বাট সিন্স উই ডোন্ট ট্রাস্ট এনটিএ, তাই জন্য আমার মনে হয় জেনে রাখা ভালো। তো ডি ফ্যাক্টো মেথডটা কি? ডি ফ্যাক্টো মেথড হচ্ছে গিয়ে একটা মানুষ, সে তার প্লেস অফ বার্থ কিংবা তার পার্মানেন্ট অ্যাড্রেসে থাকে না, সে অন্য কোনো স্টেটে, অন্য কোনো সিটিতে থাকে, এবং যখন এনিউমারেশন হয় সে যেই সিটিটাতে থাকে সেই সিটিটার থেকে এনিউমারেশন হয়। এবং ডিজুর মেথডটা কি হয়, যে সে যেই সেটা তার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেখান থেকেই এনিউমারেশনটা হয়, নাকি তার প্রেজেন্ট অ্যাড্রেস থেকে, ঠিক আছে? মানে হচ্ছে ডিফ্যাক্টো মেথড হচ্ছে আমি মুম্বাইতে থাকি, ঠিক আছে, কিন্তু আমার হোম টাউন হচ্ছে ক্যালকাটাতে। এবার আমি যখন মুম্বাইতে থাকি তখন সেন্সাস কাউন্ট হচ্ছে, এবার আমার থেকে সেন্সাস কাউন্টটা নেওয়া হলো, যে মুম্বাইতে থাকি বলেই নেওয়া হলো। এরকম না যে আমি যখন কলকাতাতে যাব তখন আমার সেন্সাস কাউন্ট করা হবে। আমি মুম্বাইতে এখন আছি, আমার এখনই সেন্সাস কাউন্টটা হয়ে গেল। আমি বলে দিলাম যে না, আমার কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস কলকাতা আছে, আমি প্রেজেন্টলি আমি ওয়ার্কের জন্য কিংবা এডুকেশনের জন্য আমি মুম্বাইতে আছি। তো ওরা আমার কাউন্টটা করে নিল। ডিজোর মেথডে কি হবে, যে আমি মুম্বাইতে আছি, তো তাই জন্য ওরা আমার মানে এনিউমারেশনটা করবে না। আমি যখন আবার কলকাতাতে যাব তখন ওরা আমার এনিউমারেশনটা করবে কিংবা আমার ডেটাটা কালেক্ট করবে। তো ডিফ্যাক্টো মেথড কি হয়, ইন্ডিয়াতে ডিফ্যাক্টো মেথড ফলো করা হয়। আমাদের যে ইন্ডিয়ান সেন্সাসটা সেটা ডিফ্যাক্টো মেথডের অনুযায়ী তৈরি হয়, কিন্তু ডিজুর মেথড ছোট ছোট কান্ট্রিগুলো যেগুলো আছে যেখানে পপুলেশন কম, সেই সেই সব জায়গায় ডিজুর মেথড হয়, যেমন নেপাল, নেপালে ডিজুর মেথড ইউজ হয়। ঠিক আছে, ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই তো?
ঠিক আছে, de facto de jure ক্লিয়ার। এটা ইন অল প্রবাবিলিটি আসবে না, কিন্তু তাও জেনে রাখা ভালো, একবার জাস্ট চোখ বুলিয়ে চলে যাবে পরীক্ষার আগে। আচ্ছা, তারপরে ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম। আমার মনে আছে আমার পরীক্ষাতে ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের কোয়েশ্চেন এসেছিল। তো ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমকে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বলা হয় ইন্ডিয়াতে। আর কি কি রেকর্ড করে সেটা হচ্ছে বার্থ, ডেথ, ম্যারেজ, ডিভোর্স অ্যান্ড মাইগ্রেশন। তো এখানে কোয়েশ্চেন এরকম ভাবে এসেছিল যে ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমে কি ম্যারেজ আর ডিভোর্স রেকর্ড করা হয় কি হয় না, এরকম একটা কোয়েশ্চেন এসেছিল। In simple terms, it focuses on the legal documentation of births and deaths. তো এইটুকুই ইম্পর্টেন্ট, বার্থ, ডেথ, ম্যারেজ, ডিভোর্স অ্যান্ড মাইগ্রেশন। ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমে এই কয়েকটা ফ্যাক্ট, এই কয়েকটা ইভেন্ট রেকর্ড করা হয়, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু ইম্পর্টেন্ট না। আর দিস সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইংল্যান্ড, লাইক এভরি সিস্টেম। আচ্ছা, ন্যাশনাল স্যাম্পল সার্ভে। If you have heard about NFHS, which is a survey, which is a sample survey, ঠিক আছে? NFHS হচ্ছে কি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। তো ওখানে কি হয়, NFHS এ একটা পার্টিকুলার স্যাম্পল তৈরি করা হয়, একটা স্যাম্পল সিলেক্ট করা হয়। যেমন NFHS এ আই গেস 5 লাখ স্যাম্পল থাকে একটা, সেই স্যাম্পলটাকে সিলেক্ট করে তারপরে বাকিটা জেনারেলাইজ করে দেওয়া হয়। তো 5 লাখ হাউস হোল্ডের মধ্যে ওরা সার্ভেটা করবে, করে তারপরে ওরা একটা রিপোর্ট তৈরি করবে যে না ইন্ডিয়াতে এরকম এরকম হচ্ছে। তো সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল স্যাম্পল সার্ভে। তো একবার পড়ি, is another key source of population data focusing on collecting information from a selected sample of households and individuals to infer the characteristics of the entire population. ঠিক আছে, তো দিস ইজ এইটুকুই ইম্পর্টেন্ট যে একটা পার্টিকুলার স্যাম্পল সিলেক্ট করা হয়। আর ন্যাশনাল স্যাম্পল সার্ভে থেকে আমি সেরকম কোয়েশ্চেন দেখিনি, বাট একটা জিনিস আমি বলছি, NFHS যেটা এখন একটা নতুন NFHS আসবে, NFHS 6 আই গেস আসবে। তো NFHS 6 আসার পরে আমি জানি না তোমাদের এক্সাম হওয়ার মানে আগে এটা চলে আসবে নাকি। যদি আসে দেন প্লিজ NFHS 6 এর একটা অ্যানালিসিস ভিডিও ফ্রম ইউটিউব প্লিজ ওটা দেখে যেও, কারণ NFHS ইজ আ ভেরি ফেভারিট কোয়েশ্চেন অফ NTA, ওখান থেকে মাঝে মাঝেই কোয়েশ্চেন দিয়ে দেয়। তো NFHS দেখে যেও, NFHS যদি 6 না আসে তাহলে 5 দেখে যাবে তোমরা, ঠিক আছে? এত দূর অব্দি ক্লিয়ার? এখানে পপুলেশন ডেটা শেষ হয়ে যাচ্ছে, এবার পপুলেশন স্ট্যাটিস্টিক্স এ ঢুকবো। হুম, আচ্ছা, পপুলেশন স্ট্যাটিস্টিক্স হচ্ছে গিয়ে যেই সব মেজার্স গুলো যেগুলো দিয়ে আমরা পপুলেশন কতটা ইয়ে হচ্ছে, পপুলেশনের সোশ্যাল অ্যাসপেক্ট, ইকোনমিক অ্যাসপেক্ট, কিংবা পপুলেশনের হেলথ অ্যাসপেক্ট, এই সবগুলো মেজার করি, কিংবা পপুলেশন গ্রোথ, ঠিক আছে? এই সব কিছু আমরা মেজার করি পপুলেশন স্ট্যাটিস্টিক্স দিয়ে, এগুলো একটা ইন্ডিকেটরসও বলা যায়। তো আমি এখানে 7টা ইন্ডিকেটরের নাম দিয়েছি, এবং পরে গিয়ে আরো মানে এই ইন্ডিকেটর গুলোর মানে যেরকম ফার্টিলিটি আর মর্টালিটি, এই দুটোর আরো অনেক রকমের বিভিন্ন মেজার্স আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে মানে পপুলেশনের ডাইনামিসিটিটাকে আমরা এক্সপ্লয়েট করি বেসিক্যালি। তো বিভিন্ন রকমের ডেমোগ্রাফার, বিভিন্ন রকমের সায়েন্টিস্ট টাইম অ্যান্ড আগেন, ম্যাথামেটিশিয়ান টাইম অ্যান্ড আগেন পপুলেশনটাকে বোঝার চেষ্টা করেছে, এবং ইন্ডিয়ার জন্য পপুলেশনকে বোঝার থেকে বড় জিনিস আমার মনে হয় হতে পারে না।
কারণ we are a young population, and in order to exploit our population we have to understand this population well. তো তাই জন্য ইন্ডিয়াতে বিভিন্ন রকমের মেজার্স দিয়ে পপুলেশনকে বোঝার চেষ্টা করা হয়। অলদো উই ডোন্ট হ্যাভ অ্যান আপডেটেড সেন্সাস অ্যাজ অফ নাও, কিন্তু বাই 2026 একটা নতুন সেন্সাস হয়ে যাবে। তো সেইখানে আরো অনেক রকমের জিনিস আমরা হয়তো মানে আমরা এক্সপেক্ট করছি যে আমরা অনেক নতুন রকমের জিনিস দেখতে পারবো, বিকজ one, there was a global pandemic, and second, there was a change in government. So, and there has been significant growth in the country in terms of technology, in terms of health, in terms of infrastructure. তো মানে তাই জন্য 2026-এর যেটা 2021-এ হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, বাট হয়নি, আমি জানি না কেন। তো 2026-এর যে সেন্সাসটা হবে, দ্যাট ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট সেন্সাস ফর ইন্ডিয়া। তো পপুলেশন স্ট্যাটিস্টিক্স কি বলে? ক্রুড বার্থ রেট, প্রথম ইন্ডিকেটর হচ্ছে ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট কি? দ্য নাম্বার অফ লাইভ বার্থস ইন আ গিভেন ইয়ার ফর এভরি 1000 পিপল ইন আ পপুলেশন। লাইভ বার্থস মানে ওই পয়েন্টে যে মানে জীবিত বাচ্চা কিংবা জীবিত যে বার্থগুলো হচ্ছে সেইটাকে in a given year for every 1000 people in a population. তো per 1000 এর enumeration-এ crude birth rate করা হয়। তারপরে এটা crude death rate হবে, আমি ভুল করে birth লিখে দিয়েছি। এটা crude death rate, the number of deaths in a given year for every 1000 people in a population. তো same birth rate যেটা হচ্ছে সেটারই death rate. Life expectancy. Life expectancy is the number of years that a child can expect to live given current mortality rates. তো যখন জন্মাচ্ছে একটা মানুষ, তখন particular every country have their own life expectancy. In India it's 67 years I guess. তো currently 67 years মনে হয়, 67.3 something like that. তো লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে গিয়ে যে যখন লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বলি এটাকে আমরা অ্যাকচুয়ালি, যে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তখন সে কত বছর অবধি বাঁচতে পারবে, এই এক্সপেক্ট করবে কত বছর অবধি বাঁচবে সেটা। টোটাল ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে গিয়ে অ্যাভারেজ নাম্বার অফ চিলড্রেন আ উমেন উইল হ্যাভ থ্রু আউট হার চাইল্ড বিয়ারিং ইয়ার্স। টোটাল ফার্টিলিটি রেটকে আমরা মেজার করার জন্য বিভিন্ন রকমের অন্য রকমের ইন্ডিকেটরসও বার করে নিয়েছি। এটা বেসিক্যালি বলে যে একটা উইমেন তার চাইল্ড বিয়ারিং ইয়ার্স, তার ফার্টাইল ইয়ার্স এর মধ্যে কটা বাচ্চা ইয়ে করেছে, কটা বাচ্চা জন্ম দিয়েছে। ইনফ্যান্ট মর্টালিটি রেট, the number of death among infants under 1 year of age for each 1000 live birth. So এই এখানে এইগুলো কি করে মনে রাখবে আমি বলছি, যে এটা মনে রাখার কোনো ফর্মুলা তো অ্যাকচুয়ালি নেই আমার কাছে, কিন্তু রিভাইজ করতে থাকবে এভরি 1 month, এভরি 15 days অনুযায়ী। যদি তোমার মনে হয় যে তোমার মুখস্থ করতে অসুবিধা হয়, দেন কিপ কামিং ব্যাক টু দিস, কিপ রিভাইসিং ইট অনলি, মানে কিপ কামিং ব্যাক টু অনলি দিস স্লাইড, যে না আমি এই 7টা ইন্ডিকেটরই শুধু মনে রাখবো, আমার এই 7টা ইন্ডিকেটর পুরো একদম মাথায় ঢুকে যাওয়া দরকার। তো keep coming back to this after every 15 days, after every 10 days, যেটা তোমার মনে হয় যে suitable, and just give a reading, তাহলে মনে থাকবে। and always remember যে ইন্ডিয়াতে 1000 per 1000 people is the measure. তো 1000 লাইভ বার্থ কিংবা 1000 পিপল ইন আ পপুলেশন দিয়ে আমরা ক্রুড বার্থ রেট দেখছি, মর্টালিটি রেট দেখছি যে 1 year অফ এজের নিচে যারা আছে তাদের 1000 লাইভ বার্থস দিয়ে ইনফ্যান্ট মর্টালিটি রেট দেখছি। আচ্ছা, তারপর ন্যাচারাল ইনক্রিজ, ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ বার্থ অ্যান্ড দ্য নাম্বার অফ ডেথ ডিউরিং আ স্পেসিফিক পিরিয়ড, সেটা দিয়ে আমরা ন্যাচারাল ইনক্রিজটা দেখতে পারি একটা কান্ট্রির।
আর মরবিডিটি রেট হচ্ছে গিয়ে the rate at which a disease occurs in a population. During COVID, there was a term called comorbid. Comorbid মানে কতটা মানে সে ওই পার্টিকুলার ডিজিজটাকে মানে যেহেতু ওটা কোভিড ছিল তাই জন্য বলতো কোমরবিড মানে কোভিড মরবিডিটি। তো কতটা মানে তুমি সুটেবল যে তোমার ওই ডিজিজটা হবে, বিকজ যাদের হার্টের কোনো প্রবলেম ছিল, লাংসের প্রবলেম ছিল, দে ওয়ার হাইলি লাইক দে ওয়ার সেড টু বি হাইলি কোমরবিড। তো morbidity rate is that. Remember with this যে comorbid and morbidity rate যে কতটা তাড়াতাড়ি the rate at which the disease occurs in a population or prevalence of the disease, prevalence and incidence of the disease. ঠিক আছে? Any questions? Hello, hello. হ্যাঁ এমন সাইলেন্ট হয়ে যাস আমি ভাবি যে আমি বোধহয় বেরিয়ে গেছি। আচ্ছা একটা কোয়েশ্চেন আছে, তোরা অ্যান্সার করবি এটার। জাস্ট ট্রাই, ঠিক আছে? এনিওয়ান। Which one of the following demographic parameter represents the population growth rate? Growth rate. What do you think growth rate is? বলো বলো। হ্যাঁ রে, কোথায় গেলি তোরা? কিছু তো বল। হ্যাঁ না জানি না। একটাই কোয়েশ্চেন আছে। ন্যাচারাল চেঞ্জ অ্যান্ড ক্রুড বার্থ রেট। আচ্ছা, আর বাকিরা? ওয়ান। ওকে, আর কোনো কারোর কোনো অন্য উত্তর আছে? নেট মাইগ্রেশন অ্যান্ড বার্থ রেট। ওকে, আচ্ছা, আর? গেস কর না, গেস করতে কি অসুবিধা? যারা বলিসনি তারা গেস কর। ওকে, যে নেট মাইগ্রেশন বললি, কে বললি নেট মাইগ্রেশন? নাম বল না। হ্যাঁ তির্ষা, নেট মাইগ্রেশন মানে যে কি বুঝিস? এনি আইডিয়া? ওকে, হ্যাঁ, অলমোস্ট দেয়ার। ওকে, নেট মাইগ্রেশন ইজ ইন মাইগ্রেশন অ্যান্ড মাইনাস আউট মাইগ্রেশন। ঠিক আছে? এনিথিং যেটা নেট বলা হয় সেটা হচ্ছে গিয়ে কতটা ঢুকছে এবং কতটা বেরোচ্ছে, দুটোকে যদি আমি মাইনাস করি তাহলে আমার কাছে যে জিনিসটা পড়ে আছে সেটা হচ্ছে নেট মাইগ্রেশন। ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন, সেটা হচ্ছে গিয়ে একটা জায়গার নেট মাইগ্রেশন। আচ্ছা, নেট মাইগ্রেশন হবে আর ন্যাচারাল চেঞ্জ হবে, তো এটার আনসার হবে 2। ন্যাচারাল চেঞ্জ কেন হবে? নাম্বার অফ ডেথস, নাম্বার অফ কি বলে বার্থ মাইনাস নাম্বার অফ ডেথস, এটা হলো নাম্বার অফ বার্থ মাইনাস নাম্বার অফ ডেথ প্লাস নাম্বার অফ ইন মাইগ্রেশন মাইনাস নাম্বার অফ আউট মাইগ্রেশন। এইটা যদি আমি ইকুয়েট করি তাহলে একটা পার্টিকুলার রিজনের পপুলেশনের গ্রোথটাকে আমি বুঝতে পারবো। ঠিক আছে? বার্থ আর ডেথ দিয়ে শুধু গ্রোথ বোঝা যায় না।
গ্রোথ বুঝতে গেলে মাইগ্রেশন ফ্যাক্টরটাকেও আনতে হয়। তো ন্যাচারাল চেঞ্জ আর নেট মাইগ্রেশন এই দুটো দিয়ে আমরা গ্রোথ বুঝি, পপুলেশনের গ্রোথ বুঝি। ঠিক আছে, ক্লিয়ার? হুম, ঠিক আছে, ভালো চেষ্টা করেছিস সবাই। সো গ্রোথ অফ পপুলেশন এখানে আছে। Growth of population is change in the number of people living in a particular area between 2 points of time. মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি গ্রোথ অফ পপুলেশন ইয়ে করতে চাই, এনিউমারেট করতে চাই, তাহলে আমার ওই আজকের দিনে কতগুলো লাইভ বার্থ হয়েছে, কতগুলো ডেথ হয়েছে, প্লাস কত ইনমাইগ্রেশন হয়েছে, কত আউট মাইগ্রেশন হয়েছে, সবকিছু দেখতে হবে। দেখে তারপরে আজকের গ্রোথ অফ পপুলেশন একটা পার্টিকুলার সিটির আমাকে বার করতে হবে। তো ন্যাচারাল চেঞ্জ আর নেট মাইগ্রেশন রিপ্রেজেন্টস দ্য পপুলেশন গ্রোথ। তো পপুলেশন গ্রোথের দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্রোথ যেটা আছে। ন্যাচারাল গ্রোথ মানে কি বললাম আমি, যে ডেথ আর বার্থ অ্যান্ড ডেথ। আর ইনডিউসড গ্রোথ, ইনডিউসড গ্রোথ মানে কি, মাইগ্রেশন। যেটা ন্যাচারাল গ্রোথ মানে কি, যে লাইফ বার্থ হচ্ছে এবং লাইফ ডেথ হচ্ছে, ওটা হলিস্টিক্যালি হচ্ছে, ওই পার্টিকুলার রিজনটাতে ওটা মানে ন্যাচারালি হচ্ছে। ঠিক আছে, আর ইনডিউসড মানে কি হচ্ছে, ইনডিউসড মানে হচ্ছে ওটা একটা অ্যাডিশনাল ফ্যাক্টর এসে যাচ্ছে, কেউ ইনমাইগ্রেশন করছে। ঠিক আছে, এটা একটা অ্যাডিশনাল ফ্যাক্টর আমাদের এই পার্টিকুলার সিটিটাতে ঢুকে পড়ছে। তো এই দুটো ফ্যাক্টরকে নিয়ে আমরা গ্রোথ অফ পপুলেশনটাকে দেখি। তো ইন্ডিয়ার এখন অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস অ্যানুয়াল গ্রোথ রেট অফ ইন্ডিয়াস পপুলেশন ইজ 1.64%। গ্রোথ সবসময় জেনারেলি পার্সেন্টেজেই দেখানো হয়, তো পার্সেন্টেজ কিংবা রেশিও এরকম ইয়েতে দেখানো হয়। তো 1.64% গ্রোথ, মানে গ্রোথ মানেই যে সবকিছু পজিটিভ হচ্ছে এমন না। আমরা কি করছি, পজিটিভটা এবং নেগেটিভটাকে বার করে আমরা যে নেটটা পাচ্ছি সেইটা দিয়ে আমরা গ্রোথ দেখাচ্ছি। গ্রোথ ইন ইটসেলফ সাউন্ডস লাইক আ ভেরি পজিটিভ টার্ম, বাট অ্যাকচুয়ালি ইট ইজ শোয়িং দ্য net effect of that thing which is happening in a particular region. এবার পড়বো মেজার্স অফ ফার্টিলিটি আর মেজার্স অফ মর্টালিটি। আমি কি বললাম যখন টোটাল ফার্টিলিটি রেট পড়াচ্ছিলাম, যে ফার্টিলিটি আর মর্টালিটিকে বোঝার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিকেটার্স তৈরি করেছি। তো এখানে বিভিন্ন রকমের ইন্ডিকেটর আছে ফার্টিলিটিকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বোঝার জন্য। ঠিক আছে, তো এক একটা ইন্ডিকেটর এক এক রকম ভাবে ফার্টিলিটিকে বোঝার চেষ্টা করেছে এবং বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস দিয়েছে যাতে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যায়। তো এখানে measures of fertility and then we also have measures of mortality. তো ফার্টিলিটি আর মর্টালিটি, বার্থ অ্যান্ড ডেথ, এই দুটো যেহেতু খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, এই দুটো যেহেতু ন্যাচারাল গ্রোথটাকে ইন্ডিকেট করছে, তাই জন্য এটাকে ভালোভাবে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে কোয়েশ্চেনও আসে, এইগুলো এরকম ভাবে কোয়েশ্চেন আসে। এটা আমি পড়িয়ে নিই তারপরে বলছি আমি এখান থেকে কিরকম কিরকম কোয়েশ্চেন আসে। তো ফার্স্ট হচ্ছে ক্রুড বার্থ রেট, সিবিআর। কি হয় এখানে, ইট ইজ নট অনলি দ্য সিম্পলেস্ট বাট অলসো দ্য মোস্ট কমন মেজার অফ হিউম্যান ফার্টিলিটি। যেটা আমি বললাম যে ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, এটা একদম পুরো মানে ভীষণ সিম্পল একটা মেজার, কোনো রকমের কোনো এক্সট্রা মাথা খাটানোর দরকার নেই। জাস্ট একটা সিম্পল মেজার, যেটা আমি সুপারফিশিয়ালি যেটা আমি দেখছি সেটাই হচ্ছে ক্রুড বার্থ রেট, এক্সপ্রেসড ইন টার্মস অফ নাম্বার অফ বার্থ ইন এ ইয়ার per thousand of the mid-year population. Mid-year population মানে mid-year একটা এনিউমারেশন করা হবে। এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমি কখন এনিউমারেশনটা করব কিংবা কখন আমি ক্রুড বার্থ রেট মেজার করব, সেটা হচ্ছে নাম্বার অফ বার্থস ইন এ ইয়ার পার থাউজেন্ড অফ দ্য মিড ইয়ার পপুলেশন।
It may be pointed out that only live births during a year are to be taken into account. যেটা আমি বললাম লাইভ বার্থস হতে হবে, মানে যে বাচ্চারা বেঁচে আছে, যে মানে মৃত বাচ্চাদেরকে ধরলে হবে না, কারণ অনেক সময় এরকম হয় যে ডেলিভারির সময় বাচ্চাটা মারা গেছে, তো ওই বাচ্চাদের মানে না ধরে আর কি লাইভ বার্থস যেগুলো হয় সেগুলো। It is calculated as under CBR, the crude birth rate equals to B by P into 1000. তো B এখানে কি stands for live births during a year, P stands for the estimated mid-year population, যেটা আমি বললাম live birth by population into 1000 because per 1000 people. Very simple measurement. এখানে কিরকম ভাবে কোয়েশ্চেন আসে, এই পার্টিকুলার এই সিবিআর যেটা লেখা আছে সিবিআরটাকে সরিয়ে দিল, বি বাই পি ইন্টু 1000 দিয়ে দিল, নিচের যে মেজারমেন্টটা আছে সেই ফার্স্ট পার্টটাকে সরিয়ে দিল, ইকুয়েশনের ইকুয়াল টুর আগের যে জিনিসটা সরিয়ে দিল, পরের যে ইকুয়েশনটা আছে সেইটা দিল, এবং বাকি যে মেজার্স গুলো আছে সেই মেজার্স গুলোর ইকুয়েশনটা দিয়ে দিল শুধু, এবং বলল ম্যাচ করো, ইকুয়েশনের সাথে ম্যাচ করো। ঠিক আছে, তো এটা সিইউইটিতে তো আমি দেখিনি এখনো অবধি, বাট আমি আবারও বলছি দিস ইজ এনটিএ, দে ক্যান ডু এনিথিং, সো বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, তাহলে মানে ভালো আসলে তো ভালোই হবে। তো ফার্টিলিটি রেশিও, তারপরে ফার্টিলিটি রেশিও আর চাইল্ড উইমেন রেশিও কি বলে, has been considered a more useful index of fertility, কেন, কারণ it is calculated by taking into account only the females in a reproductive age group। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে পুরো পপুলেশনটাকে নিয়ে নিচ্ছে ক্রুড বার্থ রেটে, কিন্তু ফার্টিলিটি রেশিওতে কিংবা চাইল্ড উইমেন রেশিওতে only a targeted population is taken into account. What is the targeted population? Females in reproductive age group। এবার ফিমেলস ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপেরও আবার একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে PF 15 to 49. This is the age group. 15 to 49 is the age group that stands for the women of childbearing age. এবার বাচ্চাদের ক্ষেত্রে কি হচ্ছে, কিরকম ভাবে বাচ্চাদের মেজার করা হচ্ছে, expressed in terms of number of children below 5 years of age per 1000 females of reproductive age group। তার মানে একটা মা যার 29 ইয়ার্স অফ এজ, সে যদি আজকে বার্থ দেয় কাউকে, তাহলে তার বাচ্চাকে ধরা হলো, হ্যাঁ, এবং মানে ওই রকম ভাবে কাউন্ট করা হলো যে একজন 29 ইয়ার্স অফ এজের একজন বাচ্চা আছে, ওনার একজন 28 ইয়ার্স অফ এজের একজন বাচ্চা আছে, যার কিনা মানে এই 0 to 4 যে এজ গ্রুপটা আছে তার মধ্যে পড়ে, তো তাদেরকে ধরে ফার্টিলিটি রেশিও বার করা হয়। আর per 1000 population, everything is per 1000, okay? So where P 0 to 4 stands for the number of children under 5 years of age. So this is a measure. এটা কেন বেটার মেজার, কারণ এখানে একটা টার্গেটেড পপুলেশনকে ধরা হয়েছে, 15 to 49 ফিমেল, এবং তাদের বাচ্চারা 0 to 4 years of age এর মধ্যে যদি হয় তাহলে তারা ফার্টিলিটি রেশিওর মধ্যে আসবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি জানি এগুলো একটু ডিফিকাল্ট, একটু বোরিং টাইপের, বাট কিছু করার নেই, এটা মানে অ্যাজ ইট ইজ মুখস্থ করে চলে যেতে হবে। আচ্ছা, জেনারেল ফার্টিলিটি রেট, এটা আরেকটা যেখানে measures the number of live births in a year per 1000 women of normal reproductive age। এখানে কি করা হচ্ছে, আচ্ছা জেনারেল ফার্টিলিটি রেটটা আগে যেত, তারপরে ফার্টিলিটি রেশিওটা আসতো, এটা আমি ভুল করে বানিয়ে দিয়েছি, বাট আই কারেক্ট ইট এন্ড দেন আই গিভ ইউ, ওকে? তো জেনারেল ফার্টিলিটি রেটে কি হচ্ছে, যে বাচ্চাদের যে কিংবা বার্থের যে মানে বাচ্চাদের যে ইয়ারটা হচ্ছে 0 to 4,
ওই টার্গেটটাকে না ধরে এখানে লাইভ বার্ডস ধরা হচ্ছে, লাইভ বার্থ ইন আ ইয়ার, ঠিক আছে? আর 15 to 44 ধরা হচ্ছে ফিমেল পপুলেশন। তো এবার আমি বলতেই পারি যে ফার্টিলিটি রেশিও কেন ভালো মেজার দেন জেনারেল ফার্টিলিটি রেট, কারণ general fertility rate is only measuring the live birth in a year, but fertility ratio তে কি হচ্ছে 0 to 4, মানে যতক্ষণ না অবধি একটা বাচ্চা 5 years এর হচ্ছে ততক্ষণ অবধি ওর এনিউমারেশনটা মানে 4 বছর ধরে হয়ে যাচ্ছে, মানে 5 বছর ধরে ওর এনিউমারেশন হচ্ছে। সো ইন কেস একটা বাচ্চা 3 বছরে মারা গেল, দেন উই উইল নো যে এই বাচ্চাটা 3 বছরে মারা গেছে, ঠিক আছে? কিংবা এতগুলো বাচ্চা 3 বছরে মারা গেছে, এতগুলো বাচ্চা 2 বছরে মারা গেছে, এবং উই ক্যান ফাইন্ড আউট দ্য রিজন যে এদের সাথে কি হচ্ছে অ্যাকচুয়ালি যার জন্য এত বাচ্চা মারা যাচ্ছে। হুম, ধরো টাইফয়েড হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, কিছু একটা হচ্ছে। হ্যাঁ, তো বাই দ্যাট উই ক্যান identify the problem and we can go deeper into that and we can solve it. কিন্তু জেনারেল ফার্টিলিটি রেট আমাদের সেই ইয়েটা দিচ্ছে না, সেই স্কোপটা দিচ্ছে না, যে ওই 5 বছর ধরে যে এনিউমারেশনটা হচ্ছে, 5 বছর ধরে একটা কন্টিনিউয়াস ওয়াচ আছে ওই বাচ্চাগুলোর উপরে, সেইটা আমাদের জেনারেল ফার্টিলিটি রেট সেই অপরচুনিটিটা দিচ্ছে না, ঠিক আছে? এবং এরপরে সব থেকে সুপিরিয়র যে মেথডটা সেটা হচ্ছে এজ স্পেসিফিক বার্থ রেট, ABR। এটাকে সাজেস্টেড বাই জোনস ইন 1981 to measure the number of birth in a year to women of a given age group per 1000 women in that age group। তো এবারে এজ স্পেসিফিক বার্থ রেট কি হয় অ্যাকচুয়ালি, একটা বাচ্চা যার একটা মা কিংবা একটা মহিলা যার বয়স 20 to 24, বেসিক্যালি এখানে স্যাম্পল করা হয়েছে, ঠিক আছে? 15 to 19, 20 to 24, হ্যাঁ 25 to 29, এরকম করে করে স্যাম্পল করা হয়েছে, 5 years এর স্যাম্পল আছে। তো আমরা যখন এজ স্পেসিফিক বার্থ রেট বার করছি তখন আমরা কি দেখছি, B20 to 24, মানে B20 to 24 মানে হচ্ছে 20 to 24 is the age, stands for the number of births to women of a given age group। তো B20 to 24 এর মধ্যে কটা মেয়ে বার্থ দিয়েছে বাই PF20 to 24, যেটা টোটাল ফিমেল পপুলেশন ইন দ্যাট এজ গ্রুপ। তো PF20 to 24 এর মধ্যে যে ফিমেল পপুলেশন আছে সেইটা ইন্টু 1000, যেটা 1000 উইমেন ইন দ্যাট এজ গ্রুপ, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে বেসিক্যালি, এখানে এটা একটা রিলেটিভিটি তৈরি হয়ে যাচ্ছে যে এতগুলো ফিমেল পপুলেশন এই পার্টিকুলার এজ গ্রুপের মধ্যে আছে, তার মধ্যে এতগুলো ফিমেল পপুলেশন বার্থ দিয়েছে, ঠিক আছে? তো দিস ইজ এজ স্পেসিফিক বার্থ রেট, এবং এটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোন পার্টিকুলার এজ গ্রুপটার মধ্যে সব থেকে হাই বার্থ রেট মানে হয়। তো যেমন এটা করে দেখা গেছিল যে 25 থেকে 29 এর মধ্যে যে এজ গ্রুপটা আছে সেই এজ গ্রুপটাতে সব থেকে হাই বার্থ রেট হয়। তো দিস ইজ এন্টায়ারলি উইমেন স্পেসিফিক। এখানে মহিলাদের হেলথ কিংবা মহিলাদের যে ফেকন্ডিটি আছে, which is ability to give birth to a child, সেইটাকে দেখে। কিন্তু যেটা ফার্টিলিটি রেশিও আছে, জেনারেল ফার্টিলিটি রেট কিংবা ক্রুড বার্থ রেট, দ্যাট অ্যাকচুয়ালি মেজার্স দ্য নাম্বার অফ লাইভ বার্থস অর নাম্বার অফ বার্থস, ঠিক আছে? তো দিস টাইপ অফ fertility permits detailed comparison between population and is helpful in revealing the differences in the fertility rate of women belonging to different age groups। বোঝা গেল? কোনো অসুবিধা আছে এটাতে? কোনোটার সাথে কোনোটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে এরকম কিছু আছে কি?
থাকলে এখনই বল, নালে আমি মর্টালিটিতে যাবো এরপরে। এটা কি আরেকবার করে বলবো নাকি মর্টালিটিতে যাব? তাড়াতাড়ি। আচ্ছা, প্রথম থেকে কি বলবো আরেকবার নাকি শুধু এই এজ স্পেসিফিক বার্থ রেটটা বলবো? শুধু এজ স্পেসিফিক বার্থ রেট। আচ্ছা। আচ্ছা, এখানে স্যাম্পল করা হয়, ঠিক আছে? উইমেনদের স্যাম্পল করা হয়, যেমন 15 to 19, 20 to 24, 25 to 29, এরকম করে করে 5 years এ স্যাম্পল করা হয়। 30 to 34 করলাম এই স্যাম্পল গুলো। এটা 49 ইয়ার্স অবধি করা হয়। হ্যাঁ, 49 এজ অবধি করা হয়। তো 6টা স্যাম্পল হবে হয়তো, 5টা কি 6টা, হ্যাঁ 6টা স্যাম্পল হবে এর মধ্যে। এই 6টা স্যাম্পলের মধ্যে কতজন উইমেন আছে, 15 to 19 এর মধ্যে কতজন উইমেন আছে, টোটাল উইমেন বাই এই 15 to 19 এজ গ্রুপের মধ্যে কতজন উইমেনের কোনো বাচ্চা হয়েছে সেইটা ইন্টু 1000। ঠিক আছে? আবার সেম 20 to 24 টোটাল পপুলেশন অফ ফিমেল বিটুইন দিস এজ গ্রুপ, মানে আমরা আমরা সবাই, আমরা এখানে যে কটা মেয়ে আছি এই মিটটার মধ্যে, সবাই আমরা এই এজ গ্রুপটার মধ্যে পড়ছি। তো আমরা এই পপুলেশনের মধ্যে, এই পপুলেশনটার মধ্যে পড়বো, টোটাল পপুলেশনটার মধ্যে। এবং আমাদের এই পপুলেশনটার মধ্যে যা যেই যেই মেয়েরা আছে যাদের কোনো বাচ্চা হয়েছে তারা এটার মধ্যে পড়বে, ঠিক আছে, বি এর মধ্যে, ইন্টু 1000। এটা দিয়ে কি হলো, আমি যদি বুঝতে চাই যে এই স্যাম্পলগুলোর মধ্যে কিংবা ফিমেলদের কোন এজ গ্রুপটা আছে যারা রিপ্রোডাক্টিভলি সব থেকে বেশি অ্যাক্টিভ, তাহলে আমরা এটাকে পয়েন্ট আউট করতে পারি, ঠিক আছে? এবং এটা পয়েন্ট আউট করে কি হবে, এটা মুছে নিই তারপরে বলছি। ধর আমি পয়েন্ট, মানে এখান থেকে আমরা ধর পয়েন্ট আউট করা গেল যে 25 থেকে 29 এর যে পপুলেশনটা আছে তারা রিপ্রোডাক্টিভলি খুব অ্যাক্টিভ, কারণ তাদের খুব, মানে তাদের অনেক, মানে ওই এজ গ্রুপটার মধ্যেই ম্যাক্সিমাম লোকজনের, ম্যাক্সিমাম মেয়েদের বাচ্চা হয় 25 থেকে 29 এর মধ্যে। তো আমরা একটা পপুলেশন পিরামিড দেখলাম, ইন্ডিয়ার পপুলেশন পিরামিড যেটা আছে এটা এরকম, এবং আমরা ট্রেস করলাম যে কারেন্টলি আমাদের মানে কোন এজে সব থেকে বেশি পপুলেশন আছে, ঠিক আছে? সেখানে হয়তো দেখা গেল যে 20 থেকে 24 এর যে এজ গ্রুপটা আছে সেটার মধ্যে সব থেকে বেশি পপুলেশন আছে। তার মানে আপকামিং যে ইয়ারটা হবে আমার, আপকামিং 5 to 6 years, it is going to be very crucial। কেন? কারণ আপকামিং 5 to 6 years এর মধ্যে এই যে পপুলেশনটা আছে, যেটা আমার হাইয়েস্ট পপুলেশন একটা কান্ট্রিতে, এই এজ গ্রুপটা, সেই এজ গ্রুপটা will enter into 25 to 29। That means my country will turn into
আ কান্ট্রি যেখানে হাই রিপ্রোডাক্টিভ আছে, হাই রিপ্রোডাক্টিভ এরা মানে প্রোডাকশন আছে, ঠিক আছে? তো এইটা দিয়ে আমরা একটা পপুলেশনের ডাইনামিককে জাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে কি হতে পারে, আমার সব রকম যে মানে ইয়েগুলো হচ্ছে, সব রকমের যে হেলথ রিলেটেড পলিসিস গুলো হচ্ছে, সেগুলো মেট্রিয়ার্কি ওরিয়েন্টেড হবে। হ্যাঁ, দে উইল মানে এম মোর টু মানে নার্স দ্য চাইল্ড, নার্স দ্য চিলড্রেন। তো এই জিনিসগুলো বোঝা যায় এই এজ স্পেসিফিক বার্থ রেটটাকে দেখলে পরে। ঠিক আছে, ক্লিয়ার নাও? কে বলছিলি বুঝতে পারিস নি? বুঝেছিস তো এবার? ক্লিয়ার হয়েছে এবার? তাহলে আমি মর্টালিটিতে যাচ্ছি। আচ্ছা, আরেকটা আছে, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট রেট। রিপ্লেসমেন্ট রেট হচ্ছে the replacement of individual by others of the same age group in the following generation. For instance, a replacement rate of unity supposes that one woman dies after giving birth to one female who also has the same degree of fecundity. মানে রিপ্লেসমেন্ট রেট হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি চলে গেলে পরে আমার জায়গায় একটা মেয়ে আসলো এবং সেই মেয়েটার সেম ডিগ্রি অফ ফেকন্ডিটি, মানে আমার যে রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি ছিল সেই মেয়েটারও সেই সেম রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটিটা আছে। তো তাহলেই প্রপার রিপ্লেসমেন্ট রেটটা হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড অলসো ডাজ নট ডাই বিফোর রিচিং দ্য রিপ্রোডাক্টিভ এজ। তাহলে প্রপার একটা রিপ্লেসমেন্ট রেশিও আমরা এম করতে পারছি কিংবা অ্যাচিভ করতে পারছি। It is also expressed in terms of female babies born per 1000 of female population in reproductive age group. আচ্ছা, এটা একটা জিনিস আমি দেখাচ্ছি যেটা দিয়ে তোরা ভালো বুঝতে পারবি। ইন্ডিয়া is having a two child policy, ঠিক আছে? Two child policy. So basically, in an ideal situation, আমাদের মাইন্ড মানে আমরা যে পলিসিটা তৈরি করা হয়েছে সেটা কি ভেবে তৈরি করা হয়েছে যে একজন মেল আছে, একজন ফিমেল আছে, দে উইল গিভ বার্থ টু ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল। তাহলে কি হচ্ছে, যখন এই ফিমেল যে আছে সে যখন মারা যাচ্ছে, তখন এখানে যে ফিমেলটা ছিল এখানে সেই ফিমেলটা থেকে যাচ্ছে, এবং এই ফিমেল যে আছে সেও আরেকটা ফিমেলকে বার্থ দিচ্ছে এবং আরেকটা মেলকে বার্থ দিচ্ছে। তো এই ফিমেলটা যেটা আছে সেটা এ চলে যাওয়ার পরে এ থেকে যাচ্ছে, এবং এ আমার this cycle continues, but this is like an ideal thinking. তো টু চাইল্ড পলিসি is all about this, যাতে রিপ্লেসমেন্ট রেশিওটা যেটা আছে সেটা ইকুয়াল থাকে। নাও কামিং টু চায়না। চায়না কি করেছে? China is having a one child policy. ওয়ান চাইল্ড পলিসিতে কি হচ্ছে, একজন মা বাবা তার একটাই সন্তান, সে যদি ফিমেল হলো দেন ওয়েল অ্যান্ড গুড, রিপ্লেসমেন্ট রেশিও সেভড, ঠিক আছে? নাও একজন মা বাবা তার একজন সন্তান, নাও দিস বেবি ইজ আ মেল বেবি, দেন রিপ্লেসমেন্ট রেশিও যেটা হচ্ছে সেটা ফুলফিল হলো না, ঠিক আছে? এরকম করে কি হবে, বেসিক্যালি মেয়ে ফিমেল পপুলেশন কমতে থাকবে, ঠিক আছে?
এবং ফিমেল পপুলেশন যখন কমবে তখন একটা দেশের পপুলেশন নিচের দিকে যাবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং টু চায়না। এখন এখন ইন্ডিয়া হ্যাজ সারপাসড চায়না। কেন? কারণ we have always thought about the two child policy. We have always kept a মানে promise to ourselves যে we will keep the replacement ratio to 2 or 2.1. 2 যেটা ideal or 2.1. 2 to 2.1 is ideal. তো NFHS কেন সব থেকে বেশি হাইলাইটে আসলো? During COVID, there was a report which said যে 1.8 রিপ্লেসমেন্ট রেশিও আছে আরবান এরিয়াজে এবং 2.3 রিপ্লেসমেন্ট রেশিও আছে রুরাল এরিয়াজে ফর ইন্ডিয়া, যেটাকে যদি আমি মানে টোটাল করি ইট নিয়ারলি কামস অ্যাবাউট 2 to 2.1. তো বেসিক্যালি ওটাই দেখানোর চেষ্টা করছিল যে উই হ্যাভ অ্যাচিভড আ পারফেক্ট রিপ্লেসমেন্ট রেশিও or a perfect replacement rate, and we don't have the danger of a declining population, because declining population কোনো দেশই চায় না। Japan is having a declining population, Germany is having a declining population, most of the European countries are having a declining population, and you can very well see যে তারা বিভিন্ন রকমের স্কলারশিপ দিয়ে ইন্ডিয়ান স্টুডেন্টসদেরকে লার করছে যাতে তারা নিজেদের দেশে তাদেরকে নিয়ে গিয়ে সিটিজেনশিপ দিতে পারে, and so that their population pyramid gets fixed. তো ডিক্লাইনিং পপুলেশন যখন একটা কান্ট্রির আসে তখন দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাইম ফর দ্যাট পার্টিকুলার কান্ট্রি। তো ডিক্লাইনিং পপুলেশন কেউই চায় না, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই রিপ্লেসমেন্ট রেশিওটাকে কিংবা রিপ্লেসমেন্ট রেটের ঠিক রাখা কিংবা রিপ্লেসমেন্ট রেটকে 2-তে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটাই হচ্ছে গিয়ে রিপ্লেসমেন্ট রেটের কিংবা রিপ্লেসমেন্ট রেশিওর মেন এম। measures of mortality এবার আমার মনে হচ্ছে যে measures of mortality টা করলে পরে তোরা overloaded হয়ে যাবি। so you tell me, মানে you people tell me, যে shall I do it or shall I leave it, যে next ক্লাসে করব? বল। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে করাবো, কিন্তু তার আগে ওই আগের জিনিসগুলো পড়ে নিস, কারণ এটা সঙ্গে সঙ্গে না পড়লে পরে কিন্তু মনে থাকবে না।